আমাদের গল্পের হিরো প্রণয় দত্ত অনেক ছোটবেলায় সে তার মা বাবাকে হারিয়েছিল। তারপর থেকে সে তার জেঠু জেঠিমার কাছেই মানুষ। জেঠু জেঠিমা তাকে কোনোদিনও মা বাবার অভাব বুঝতে দেয়নি। নিজের ছেলের মতোই তাকে মানুষ করেছে, পড়াশোনা শিখিয়েছে। তার বয়স এখন 30+। সে দীর্ঘ কয়েক বছর ধরে সরকারি চাকরির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল, কিন্তু এখনো পর্যন্ত তাতে কোনো সফলতা পায়নি সে। পড়াশোনা সূত্রেই তার সাথে পরিচয় হয়েছিল তার একমাত্র ভালোবাসা তিয়াশার। দীর্ঘ 7 বছরের সম্পর্ক ছিল তাদের। সবকিছু বেশ ভালোই চলছিল। সে দিনের বেশিরভাগ সময়টাই পড়াশোনা নিয়েই থাকত, আর যতটুকু সময় পেত তার বেশিরভাগটা সে তার প্রেমিকার সাথে গল্প করেই কাটাত। সুযোগ পেলে দেখাও করে আসত। সবকিছু মোটামুটি ভালোই চলছিল। হঠাৎ একদিন সে জানতে পারল তার প্রেমিকা তার সাথে প্রতারণা করেছে। সে প্রণয়কে লুকিয়ে তার প্রিয় বন্ধু অর্ণবের সাথে সম্পর্কে জড়িয়েছে মাসখানেক হলো। বাড়ি থেকে নাকি তাদের বিয়েও ঠিক করে দিয়েছে। এসবের কিছুই জানত না প্রণয়। তিয়াশা, তুমি পারলে আমার সাথে এভাবে প্রতারণা করতে? তোমার একটু লজ্জা করলো না? তুমি একবারও আমাদের সম্পর্কটার কথা ভাবলে না? আমারই বন্ধুর সাথে সম্পর্কে জড়িয়ে গেলে। ছি তিয়াশা, ছি ছি। দেখো প্রণয়, আমার না কিছু করার ছিল না, বিশ্বাস করো। তুমি অনাথ, মা বাবাও নেই, নিজের একটা বাড়ি ঘরও নেই, নিজেই তো থাকো অন্যের বাড়িতে। কোথায় নিয়ে রাখবে আমাকে? তার উপর আবার এখনো কোনো চাকরি বাকরিও পাওনি, বেকার। এভাবে তো আর আমি আমার জীবনটা নষ্ট করে দিতে পারি না তোমার জন্য। আমারও তো একটা লাইফ আছে নাকি? আর তাছাড়াও আমার বাড়ি থেকে না কখনোই অন্তত তোমাকে মেনে নিত না। আর অন্যদিকে অর্ণব, তুমি তো জানোই ও কত বড় ব্যাংকে অফিসার। কোথায় তুমি আর কোথায় ও, ওর কোনো তুলনাই হয় না তোমার সাথে। তুমি জানো ও আমাকে কত ভালো ভালো জায়গায় ঘুরতে নিয়ে গেছে, শপিং মল, রেস্টুরেন্ট, আরো কত কোথায়। আর কত কত দামি গিফটও দেয় আমাকে। আর এদিকে তুমি কখনো কিছু দিতে পেরেছো আমাকে? কিছুই দিতে পারোনি। আর তার উপর ওর বাবার অনেক টাকা পয়সাও আছে, কত বড় লোক ওরা। আর তুমি, তোমার তো বাবা মাই নেই। দেখো, আমি না ওর সাথে অনেক ভালো থাকবো, বুঝো? প্লিজ একটু বোঝার চেষ্টা করো। তুমি বরং ভুলে যাও আমাকে, আর এটাই তোমার জন্য ভালো হবে। ভালো থেকো। নির্বাক নিশ্চুপ সে, আর কোনো কথাই বলতে পারল না। কিছুক্ষণ তিয়াশার দিকে তাকিয়ে একটা মৃদু হাসি দিয়ে সেখান থেকে চলে গেল। হ্যালো। হ্যাঁ ভাই, বল, কি বলবি? ভাই, আমাকে ক্ষমা করে দিস, আমি কাউকে বাঁচাতে পারলাম না। কি বলছিস এসব? আর কাঁদছিস কেন? কি হয়েছে? কাকে বাঁচাতে পারলি না? তোর জেঠু জেঠিমাকে, ওদের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, বাঁচানোর অনেক চেষ্টা করেছি, অনেক চেষ্টা, কিন্তু পারলাম না। তার মাথার উপর বটগাছের মতো যে দুটি ছায়া ছিল তারাও আর রইল না। কেউ কি বাড়ি আছেন? প্রণয় আছেন? একটু বাইরে আসেন, আপনার নামে একটা চিঠি আছে। গাল ভর্তি দাড়ি, শান্ত জীর্ণিত মুখে ঘরের বাইরে বেরিয়ে আসলো। মুখটা কেমন ফ্যাকাশে হয়ে আছে তার। জীবনে যেন সুখ শান্তির রেশটুকুও নেই। দরজার সামনে দাঁড়িয়ে বলল, আমার নামে চিঠি? কে আবার আমাকে চিঠি পাঠালো? কই দেখি। জেঠু, এই দেখো, আমি চাকরিটা পেয়েছি। যে চাকরির জন্য তিয়াশা আমাকে ছেড়ে চলে গেছিল, সেই চাকরিটা আজ আমি পেয়েই গেলাম। আর কেউ আমাকে অন্তত বেকার বলতে পারবে না। তোমরা থাকলে আজ কতই না খুশি হতে বলো। তোমরা আমার জন্য কত কি না করেছো, কিন্তু আমি তোমাদের জন্য কিছুই করতে পারলাম না। কি হতভাগ্য আমি, তাই না?
যাই হোক, আমি যাই। সব কাজ মিটিয়ে পরশু আমাকে বেরোতে হবে সিঁদুরপেটি গ্রামের উদ্দেশ্যে। ওখানেই আমার পোস্টিং। ওখানকার সরকারি স্কুলের বিজ্ঞানের শিক্ষক আমি। বাহ, কি সুন্দর এই সিঁদুরপেটি গ্রাম। চারিদিকে ফুলের গন্ধ মম করছে, পাখিদের কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে, চারিদিকে এই সবুজ গাছপালা, ধান ক্ষেত এই গ্রামটির শোভা যেন আরো 10 গুণ বাড়িয়ে দিয়েছে। এই যে দাদাবাবু আসি পড়িস, নাও নাও আমার ব্যাখ্যান দাও দিনি। দেখো ওই বাড়িতে তোমার থাকার ব্যবস্থা করা হয়েছে, চলো গিয়ে হাত মুখ ধুইয়া নাও, আমি তোমার খাওয়ানোর ব্যবস্থা করতেছি। এ বাবা, দুপুরের খাওয়া দাওয়া সেরে কখন যে ঘুমিয়ে গেছিলাম টেরই পাইনি। এখন তো 11:15 বেজে গেছে। নিবারণ কাকাও তো দেখছি রাতের খাবার দিয়ে গেছে। বাইরে তো মনে হয় আবার বৃষ্টি হচ্ছে। আজ মনে হয় বেজে গেল ঘুমের 12টা। রাতটা মনে হয় জেগেই কাটাতে হবে। কেন যে এতক্ষণ ঘুমালাম আমি, শরীরটাও কেমন যেন ম্যাচ ম্যাচ করছে। কাল আবার স্কুলে ডিউটি জয়েন করার প্রথম দিন। বাতাসে প্রবাদ, আকাশে আদিম তারা, বাতাসে প্রবাদ, আকাশে আদিম তারা। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদেরই দলে বারে বার মরে যায় যারা। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। আরে বাইরে গাছের তলায় একটা মেয়ে বসে আছেন। এই মেয়ে, শোনো, এত রাত্রে বৃষ্টির মধ্যে কি করছো তুমি এখানে? বৃষ্টি পড়ছে বাইরে, দেখতে পাচ্ছ না? আরে ভিজে যাবে তো, ভেতরে এসো। বাইরে থাকলে তো যখন তখন একটা বিপদও ঘটে যেতে পারে। যাকে তুমি ভয় পেও না, ভেতরে এসো, আমি কিচ্ছু করবো না, ভয় নেই। আচ্ছা বাবু, আসছি। সে যেন এতক্ষণ প্রণয়ের ডাকার অপেক্ষাতেই ছিল। মেয়েটি মন্ত্রমুগ্ধের মতো প্রণয়ের ডাকে ঘরের দিকে এগিয়ে আসলো। ঘরের বারান্দার দিকে এসে সে বলল, বাবু, আমি কি এখানেই দাঁড়াবো নাকি ভেতরে আসবো? হ্যাঁ হ্যাঁ, ভেতরে এসো। এতক্ষণ তো সে লক্ষ্যই করেনি মেয়েটাকে। কি অপরূপ সুন্দরী সে, ঠিক যেন স্বপ্নপরী। মেয়েটি ঘরে প্রবেশ করার সাথে সাথেই চারিদিক কেমন যেন রজনীগন্ধা ফুলের গন্ধে বিভোর হয়ে গেছে। চোখগুলো যেন সদ্য ফোটা গোলাপ ফুলের কড়ি। গায়ের রং দুধের মতো ফর্সা, ঠিক যেন তার গা থেকে ঠিকরে আলো বেরোচ্ছে। খোলা চুল কোমর ছড়িয়ে গেছে, পুরো ভিজে একসার অবস্থা। তাকে দেখে যেন চোখ সরছে না প্রণয়ের। সে যেন এক
মায়া কন্যা। ওই দেখো, ওই চেয়ারের উপরে তোয়ালে রাখা আছে, ওটা দিয়ে মাথাটা মুছে নাও। ভিজে গেছো তো একেবারে। কিন্তু এত রাতে এখানে কি করছো তুমি? ভয় লাগছে না তোমার? কি ব্যাপার বলো তো, তুমি হাসছো কেন? কি যে বলেন না বাবু, আমরা গ্রামের মানুষ, আমাদের আবার ভয়? গ্রামের মেয়ে মানুষদের আবার ভয় থাকতে আছে নাকি? আসলে আমার রাতে ঘুম আসছিল না, তাই একটু বাইরে হাঁটছিলাম আর কি। অমন বৃষ্টি নেমে গেল, তাই এখানে আটকে পড়লাম। কি আর করব। তা বাবু, আপনি আজকে এলেন বুঝি? না মানে, আগে তো কোনোদিন দেখিনি আপনাকে। হ্যাঁ, আমি আজই এসেছি এখানে। পাশে যে স্কুলটা আছে না, ওই স্কুলে কাল থেকে পড়াবো আমি। তা তুমি কোথায় থাকো? তোমার মা বাবা তোমাকে খুঁজবে না? মা বাবা তারা তো নেই, সেই কোন ছোটবেলাতে হারিয়েছি তাদের। তারপর থেকে ঠাকুমা আমায় মানুষ করেছে, কিন্তু সেই সুখ তো আর হইল না বেশি দিন। ওই বুড়িও মরে স্বর্গে গেল, এখন একাই থাকি। সে যেন এই মেয়েটির মধ্যে তার কষ্টগুলো খুঁজে পেল। সে বলল, তোমার মতো আমিও অনাথ, আমারও কেউ নেই। ছাড়ো, বাদ দাও। কিছু খাবে? ওই দেখো, ওখানে খাবার রাখা আছে, খিদে পেলে খেয়ে নিও। না বাবু, আমি খাবো না, আপনি খেয়ে নিন। রাত তো অনেক হলো, এখনো খাননি কেন? ও আজ আর খাওয়া হবে না, ঘুমিয়ে গেছিলাম, টেরই পাইনি কখন যে এত রাত হয়ে গেল। এত রাতে খেলে বদহজম হয়ে যাবে। তা বলো, তোমার নাম কি? এত কথার মাঝে তোমার নামটাই তো জানা হলো না। বাবু, আমি কমলিনী। কমলিনী? বাহ, নামটা তো বেশ সুন্দর। ঠিক যেন নামটা ওর জন্যই রাখা হয়েছে। ধুর, কি বাবু বাবু করছো তখন থেকে? আমি প্রণয়, আমাকে নাম ধরেই ডাকবে। তখন থেকে আপনি আপনি করছে। তুমি আমাকে তুমি করেই বলতে পারো, আমি তোমার থেকে খুব একটা বড় নই। আগে বাবু, নাম ধরে ডাকবো। হ্যাঁ, নাম ধরেই ডাকবে। কেন, তোমার কোনো সমস্যা? না বাবু, আগে ধরি প্রণয়। মেয়েটির মুখে তার নামটি শুনে তার মনে যেন প্রেমের দমকা হাওয়া বয়ে গেল। সে একভাবে সেই মেয়েটির দিকে তাকিয়ে রয়েছে। কি দেখছো এইভাবে? কই, কিছু না তো, তুমি বসো। আচ্ছা বেশ। তা তোমার বাড়ি কোথায় বললে না তো? আমি পাশের পাড়াতেই থাকি। তা প্রণয় বাবু, ধরি প্রণয়, তুমি কি কলকাতা থেকে এসেছো? হ্যাঁ, আমি কলকাতা থেকে এসেছি। জানো প্রণয়, আমিও ভেবেছিলাম পড়াশোনা করতে কলকাতা যাব। আমি পড়াশোনা করার খুব শখ ছিল আমার। তা করনি কেন? না, সে আর সুযোগ হলো কই। 12 পাশ করে তেমন পড়া হয়নি। তারপরে তো। কি তারপরে? না না, কিছু না। তা তুমি চাইলে এখনো কিন্তু করতে পারো, আমি ব্যবস্থা করিয়ে দেবো। না, এখন আর সেই উপায় নেই। কেন? এইসব কথা না হয় এখন থাক। আচ্ছা বেশ। তা বাবু, আপনি বিয়ে শাদী করেননি? আবার আপনি? না না, এখনো বিয়ে করাটা হয়নি। তা তোমার কোনোদিনও কাউকে ভালো লাগেনি? লেগেছিল একজনকে, বাদ দাও, ওসব কালো অতীত আর মনে করতে চাই না। আচ্ছা বেশ। যাই হোক, তোমাকে একটা কথা কিন্তু বলাই হয়নি, তুমি কিন্তু ভীষণ সুন্দরী। এমন রূপ আমি এর আগে কখনো দেখিনি, যেন এক মায়াবিনী আমার সামনে বসে আছে। হতেও পারি, আমি কোন মায়াবিনী? কি যে বলো না। ভোর হয়ে আসছে, এবার আমাকে যেতে হবে প্রণয়। আমি আসি। এক্ষুনি চলে যাবে? আর একটু বসলে হতো না? না, এবার আমাকে যেতেই হবে। আমি আবার আসবো। এবার আসি তবে।
আজকে স্কুলের প্রথম দিনটা বেশ ভালোই ছিল, ভালোই সময় কেটে গেল আজ সারাদিন। কিন্তু কমলিনী, সে তো বলেছিল আজ আসবে। কখন আসবে সে? কেমন যেন তাকে ভীষণ দেখতে ইচ্ছে করছে। সে কি আদৌবার আসবে? জানি না সে আমাকে কি জাদু করেছে। তার কথাই সারাদিন ভেবে চলেছি। সে যেন আমার উপর এক মায়া ছড়িয়ে গেছে। প্রণয়, আমি কমলিনী, দরজা খোলো। তুমি এসেছো? এসো, ভেতরে এসো। জানো, তোমারই অপেক্ষা করছিলাম এতক্ষণ। কেন? আমার অপেক্ষা করছিলে কেন? জানি না কেন, কি হয়েছে আমার কিছুই বুঝতে পারছি না। সারাদিন খালি তোমার কথাই ভেবে চলেছি। যদি আজ আমি না আসতাম? আমি জানতাম তুমি ঠিক আসবে, না আসলে ঠিকই খুঁজে নিতাম তোমাকে। বাবা, আমার এত সৌভাগ্য বুঝি? তোমার সৌভাগ্য কিনা জানি না, তবে আমার ভীষণ সৌভাগ্য যে এত সুন্দরী কেউ আমার সামনে বসে আছে। ভালোবেসে সখী নিবৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের। এইভাবে চলে গেল বেশ কয়েক মাস। প্রতিদিন রাতেই সে আসে প্রণয়ের কাছে। প্রণয়ও প্রতিদিন তার আসার অপেক্ষা করে। আগে থেকে কেমন একটা শুকিয়ে গেছে সে। রাতে ঘুম নেই, সারা রাত ধরে গল্পই চলে তার। সকালে ক্লান্তির কারণে কখনো কখনো স্কুল মিস হয়ে যায়। তা তোমার স্কুলের ক্লাসগুলো ভালো যাচ্ছে তো? হ্যাঁ, সে আর ভালো যাচ্ছে কই। তুমি যাওয়ার পর ভোরের দিকে ঘুমলে ঠিক করে উঠতেই পারি না সময় মতো। মাঝে মাঝে মিস হয়ে যায়, আবার গেলেও শরীরটা ভালো থাকে না। ছাড়ো, বাদ দাও। ভাবছি তোমাকে একদিন আমার স্কুলে নিয়ে যাব, কিন্তু তুমি তো সকাল অবধি থাকোই না। তোমার দেখা তো একমাত্র রাতেই পাওয়া যায়। হ্যাঁ, তুমি ওইভাবেই হাসতে থাকো। তোমাকে আর কোনোদিন থাকতে হবে না সকালে। সকাল হওয়ার আগেই তুমি পালাও। জানি না তোমার কিসের এত ভয়। আইডিয়া, আজ তোমাকে কোথাও যেতে দিচ্ছি না। তুমি থাকবে আজ সারাদিন আমার সাথে থাকবে। আজ তাহলে স্কুলে যাব না, সারাদিন আমরা অনেক ঘুরবো। জানো তো, নিবারণ কাকা মনে হয় সন্দেহ করছে আমাকে। আজ সকালে আমাকে জিজ্ঞেস করছিল যে আমি রাতে কার সাথে কথা বলি। মনে হয় বাইরে থেকে শুনতে পেয়েছে। তা তুমি কি বললে? কি আর বলবো, বললাম তোমার বয়স হয়েছে, ভুল শুনেছ। তুমি তো ভালোই মিথ্যে কথা বলতে শিখে গেছো। কি যে বলো না। যাই হোক, তোমাকে একটা কথা বলার আছে, অনেক দিন ধরে বলবো ভাবছি। হ্যাঁ বলো, কি বলবে? কমলিনী, আমি না তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছি। বিশ্বাস করো, আমি তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছি। তুমি ছাড়া কেমন যেন শূন্য লাগে সারাদিন। তুমি বিয়ে করবে আমাকে? কি ব্যাপার কমলিনী, তুমি চুপ কেন? তবে কি তোমার আমাকে ভালো লাগে না? না না, তেমন কিছু না। এবার আমাকে আসতে হবে, আমি আসি। কি বলছো? বললাম আজ তোমার যাওয়া হবে না। আমার কথার উত্তর না দিয়ে আজ তুমি কোথাও যেতে পারবে না। একবার বলো, তুমি কি চাও আমাকে বিয়ে করতে? অন্য একদিন না হয় বলবো, আমাকে এবার যেতে হবে। ঘুষ মাথায় দেশে কোনটা, ও মেনকা মেনকা মাথায় দেশে কোনটা। দাদা বাবু, ও দাদা বাবু, আসবো? ভেতরে আসবো? ও দাদা বাবু। হ্যাঁ হ্যাঁ, এসো। কেউ কেউ কি আসিছিল নাকি দাদা বাবু? ভেতর দিয়ে কথা অন্য যাইতে আসছিল। কই না তো, কে আবার আসবে? তুমি কি থেকে কি শুনেছো তুমিই জানো। আমি এতটা ভুল করলাম, এত হইতেই পারে না। আজকে রাইতে তো দেহনি লাগবে। কি আসে রোজ দাদা বাবুর ঘরে? দাদা বাবু জিগাইলে তো কয় কেউ না। আমি কি ভুল শুনছি? কিন্তু আমি তো শুনছি একটু মায়ের গলা। আমার মিথ্যা কইলেই হইব। আচ্ছা ঠিক আছে দাদা বাবু, এই যে তোমার খাবার রাইখা গেলাম, খাইয়া নিও মনে কইরা। এ কি দশা করিস শরীরের, সাই দেখিস একবারও? শুকাইয়া গেছো একেবারে। খাইয়া নাও, তারপর তো আবার স্কুলে যাওয়ান লাগবো। আচ্ছা বাবা, ঠিক আছে, তাই করবো। এবার তুমি এসো, আমার দেরি হয়ে যাচ্ছে। রাতের খাবার খেয়ে বাইরে একটু পায়চারি করছিল। মনে মনে ভাবছিল, এই বুঝি কমলিনী আসলো। তার তো আসার সময় হয়ে গেছে। তার কথা ভাবতে ভাবতে এতটাই অন্যমনস্ক যে কখন নিবারণ কাকা তার ঘরের ভেতর ঢুকে গেছে সে টেরও পায়নি। নিবারণ কাকা প্রণয়ের ঘরের এক কোণে ঘাপটি মেরে বসে থাকল।
নিবারণ কাকা সেই মেয়েটিকে দেখার অপেক্ষায় বসে আছে। প্রণয় ঘরের ভেতরে এসে বলল, আজ এত রাত হলো, কোথায় কমলিনী এখনো এলো না তো? তবে কি সে আজ আর আসবে না? কাল রাতের বেলা কথাটা কি তার খারাপ লেগেছে? তোমার আজ এত দেরি হলো কেন? আমি তো ভাবলাম তুমি আজ আর আসবেই না। তোমার প্রশ্নের উত্তর দিতে আমাকে তো আজ আসতেই হতো প্রণয়। আমিও যে বড্ড ভালোবাসি। সত্যি? হ্যাঁ সত্যি। ওরে কে কোথায় আসোস? আয় রে আয়, সবাই আয়, কানে দেখতেছি আমি, কানে দেখতেছি আমি। কি হয়েছে কাকা তোমার? জ্ঞান হারলে কি করে? কমলিনী জলের গ্লাসটা দাও তো একটু। সে দেখলো পেছনে কমলিনী নেই, শুধু নিবারণ কাকা আর সেই আছে। সে কিছু বুঝে ওঠার আগেই বাইরে থেকে হুড়মুড় করে কিছু লোক ভেতরে ঢুকে গেল। কি হয়েছে? কি হয়েছে? আমি আজ কারে দেখলাম। দাদাবাবু, তুমি যে কার পাল্লায় পড়িস? ও যে কমলিনী, ওরা আমাকে 2 বছর আগেই মরিছে, আত্মহত্যা করেছিল। কি সব বলছো? মাথা ঠিক আছে তো? ওঠো, জল খাও। কমলিনী মরতে যাবে কেন? আমরা দুজন দুজনকে ভালোবাসি, বিয়েও করবো সামনে। আরে কি বলছে দাদাবাবু? দাদাবাবুকে কি ভূতে পেয়েছে নাকি? এই তাড়াতাড়ি ওঝাটা। আরে এরা সবাই পাগল নাকি? দাঁড়াও, সবাই শান্ত হও। আমার ফোনে ছবি তোলা আছে, তোমাদের সবাইকে দেখাচ্ছি, তাহলে তো তোমরা বিশ্বাস করবে। সত্যি কি তবে কমলিনী নেই? ওরা কি তবে সত্যি বলছে? কিন্তু কিন্তু আমি তাহলে কার সাথে কথা বলতাম? কে আসতো আমার ঘরে? কে বাবু, দেখাতে পারলি না তো? জানতাম তো পারবি না, দেখাবি কি করে? ও তো নেই। কে এই কমলিনী? কোথায় ওর বাড়ি? কি হয়েছিল ওর? কেন আত্মহত্যা করেছিল? কে জানি, শুনেছিলাম কোন প্রেমিকের চক্করে পড়ে মুখ পুড়িয়ে এই অকাজ করেছিল। আর কি নির্লজ্জ মেয়ে মানুষ। তাদের কথাগুলো যেন বুকে এসে বাজছিল। কিছুতেই কমলিনীর সম্পর্কে এই কথাগুলো মেনে নিতে পারছিল না। থামো থামো, সবাই থামো, দয়া করে থামো। কারোর সম্পর্কে এতটা বাজে কথা কি করে বলতে পারো তোমরা? যা যা, বাইরে কার থেকে জানবি জান, সবাই একই কথা বলবে। তুই সাবধানে থাকিস, রাতে একদম দরজা খুলবি না। একবার বরং কোনো ওঝাকে দেখিয়ে নিস। তোর ওপর ওই পোড়া মুখোর ছায়া পড়েছে, এত সহজে ছাড়বে বলে মনে হয় না। আমি যে কমলিনীর সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম, সেই কমলিনী সত্যি নয়। সে শুধু মনের ভুল। সে এক আত্মা। আমি এক আত্মার প্রেমে পড়েছি। কি করবো এখন? কি করে ভুলে যাব কমলিনীকে? আমি যে তাকে ভীষণ ভালোবেসে ফেলেছি। যেই আমার জীবনে আসে তাকেই কেন আমি হারিয়ে ফেলি। আজ আমি ভীষণ ক্লান্ত। স্কুলেও যাওয়া হলো না। কখন দুপুর গড়িয়ে বিকেল, আর বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল, বুঝতেই পারলাম না। কি করবো এখন আমি? কিছুই যে ভালো লাগছে না। প্রণয়, প্রণয়, আমাকে ভুল বুঝো না। বিশ্বাস করো, ওরা যা বলেছে তার সবটা সত্যি না। হ্যাঁ, এটা সত্যি যে আমি আর বেঁচে নেই, কিন্তু বিশ্বাস করো আমি নোংরা না। আমি আমি আত্মহত্যা করিনি, আমাকে মেরে ফেলা হয়েছিল। কি বললে? কি বললে তুমি? কি বললে? আরেকবার বলো। তোমাকে মেরে ফেলা হয়েছিল? মানেটা কি? কি হয়েছিল তোমার সাথে? কে মেরেছিল তোমাকে? তুমি শুধু একবার তার নামটা আমাকে বলো। আমি কথা দিচ্ছি যে বা যারা তোমার এই অবস্থা করেছে তারা শাস্তি পাবে। তাদের শাস্তি পেতেই হবে।
আমি শাস্তি দেব তাদের। বাবা মা মারা যাওয়ার পর আমি আমার ঠাকুমার কাছে মানুষ। ঠাকুমা অনেক কষ্ট করে আমাকে মানুষ করেছিল, পড়াশোনা শিখিয়েছিল। কোনো রকমে খেয়ে পড়ে দিন যাপন হচ্ছিল আমাদের। হঠাৎই একদিন আমার জীবনে অয়ন এলো। অয়ন আমার পাশের পাড়ার নবীন চাটুর্যের একমাত্র ছেলে। বেশ ধনী পরিবারের ছেলে ছিল সে প্রতিদিন আমার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকতো। আমাকে নাকি ভালোবেসে ফেলেছে, সে বিয়ে করতে চায় আমাকে। আমার ঠাকুমার কাছে এসে বিয়ের কথাও বলে গিয়েছিল, আমাকে কলকাতা পড়তে পাঠানোর স্বপ্নও দেখিয়েছিল। এরপর থেকে বেশ ভালোই চলছিল আমাদের। এইভাবে একটা বছর কাটতে না কাটতে সে আমাকে একদিন এসে বলল সে আমাকে বিয়ে করতে পারবে না। আমি নিচু জাতের মেয়ে, আমাকে বিয়ে করলে নাকি তার সম্মান যাবে। এই শোক সহ্য করতে না পেরে আমার ঠাকুমাটাও অকালে চলে গেল। আমি ভীষণ একা হয়ে পড়লাম, বাইরে বেরোতে পারতাম না। সবাই আমাকে ছিছি করতো, তাতেও তারা থেমে থাকেনি। নবীন চাটুর্য একদিন আমাকে তার বাড়িতে ডেকে পাঠালো। এই বলে পাঠিয়েছিল যে আমার সাথেই নাকি তার ছেলে বিয়ে দেবে। কিন্তু বুঝিনি আসলে ব্যাপারটা ধামাচাপা দেওয়ার জন্যই আমাকে ডাকা হয়েছে। খাবারের সাথে বিষ মিশিয়ে আমাকে খাইয়ে দিয়েছিল তারা। খাবার পরেও কিছু অনুভব হয়নি। আমি বাড়ি ফিরে আসি। বাড়ি ফিরে হঠাৎ কেমন বমি শুরু হলো। ভীষণ কষ্ট হচ্ছিল আমার। বুঝিনি যে আমাকে ভালোবাসার স্বপ্ন দেখিয়েছিল সেই আমাকে বিষ খাইয়ে দেবে। তারপর সব শেষ। আমাকে পৃথিবী থেকে সরানোর যে প্ল্যান তারা করেছিল তাতে অয়ন আর তার বাবা সফল হয়েছে। পারবে তাদের শাস্তি দিতে? দেবে বলো তাদের শাস্তি দেবে? তাদের জন্য আমি আজও শান্তি পাচ্ছি না। আমি শান্তি পেতে চাই, মুক্ত হতে চাই। দেবে আমায় মুক্তি? তুমি চিন্তা করো না, আমি তাদের শাস্তির ব্যবস্থা করব, তোমায় মুক্তি দেব। কিন্তু তুমি তো তাদের নিজেই শাস্তি দিতে পারতে, তবে দাওনি কেন? হ্যাঁ পারতাম, কিন্তু তাহলে যে আমার বদনাম খুঁজতো না, কেউ জানতে পারতো না যে আমি আত্মহত্যা করিনি। আমাকে মেরে ফেলা হয়েছিল, আমি বাঁচতে চেয়েছিলাম, কিন্তু ওই জানোয়ারটার বাবা আমাকে বাঁচতে দেয়নি। কি দোষ ছিল আমার বলো? তুমি আর কষ্ট পেও না, ওই শয়তানটা আর ওর বাবা ঠিক শাস্তি পাবে। তোমার কথা আমি রাখবো। তুমি সত্যি বলছো? তুমি দেবে ওদের শাস্তি? তাহলে শোনো, আমার পুরনো বাড়িতে তুমি যাবে। ওই বাড়িতে গেলে একটা কলসি পাবে মাটির। ওই মাটির কলসির ভিতরে একটা মোবাইল ফোন লুকানো আছে। ওই মোবাইল ফোনে সমস্ত প্রমাণ আছে ওদের বিরুদ্ধে। আমি মরবার আগে ওই ফোনের মধ্যে আমার সাথে হওয়া সব অন্যায়ের কথা, আমাকে বিষ খাইয়ে মেরে ফেলার কথা সব কিছু রেকর্ডিং করে রেখেছিলাম। তুমি শুধু ওটা পুলিশের হাতে তুলে দেবে, তাহলেই হবে। আর ওই ফোনের পাশে কিছু ছবিও দেখতে পাবে আমাদের, ওগুলো দিও পুলিশকে। আচ্ছা ঠিক আছে, তাই হবে। প্রণয়কে সাথে নিয়ে বেশ কিছু পুলিশ আসে সুজয়ের বাড়ির সামনে। সব লোকজনও জড়ো হয়ে যায় ওখানে। সবার সামনে ওই ফোনের রেকর্ডিংটা চালানো হয় এবং ছবিগুলো সবাইকে দেখানো হয়। ছবি আর রেকর্ডিং দেখে সবাই বুঝতে পারে কমলিনী আত্মহত্যা করেনি, বরং তাকে নিবারণ চ্যাটার্জি আর তার একমাত্র ছেলে অয়ন খুন করেছিল। এটাও প্রমাণ হয়ে যায় কমলিনী তাদের সাথে প্রতারণা করেনি। আসলে কমলিনীর ওপরে মানসিক অত্যাচার করেছিল, দিনের পর দিন তাকে ঠকিয়েছিল। এখানে কমলিনীর কোনো দোষ নেই। তারপর পুলিশ নিবারণ চ্যাটার্জি ও তার ছেলে অয়নকে অ্যারেস্ট করে নিয়ে যায়। সবাই মনে মনে কমলিনীর সাথে করা অন্যায়গুলির কথা ভেবে ভীষণ কষ্ট পায়। সবাই তাদের ভুল প্রকাশ করে। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা। কমলিনী, তুমি এসেছো? হ্যাঁ প্রণয়, এসেছি তোমার সাথে শেষবারের মতো দেখা করতে। এরপর আমাদের আর দেখা হবে না। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে মুক্তি দেওয়ার জন্য। যদি পরের জন্ম বলে কিছু থাকে, আমি তোমাকেই চাইবো। তুমি ভালো থেকো, নিজের যত্ন নিও।
দেখো, একটা মিষ্টি মেয়ে তোমার জীবনে আবার আসবে। আমার তো আর তোমার সাথে থাকা হলো না। আমি তবে আসি, আমি আসি। তোমার সাথে হেঁটে এতখানি পথ আবার খুঁজবো কাকে? তোমার সাথে আর ভালো থাকা হলো না। তোমার সাথে ঘর বাঁধার স্বপ্নটা অপূর্ণই রয়ে গেল কমলিনী। আমি আবার একা হয়ে গেলাম। আমাকে ছেড়ে যেও না কমলিনী, এভাবেই থেকে যাও না আমার সাথে। আমার অপূর্ণ কার্য সম্পূর্ণ হয়েছে, আমাকে যে এবার যেতেই হবে। তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি আমার খুনিদের শাস্তি দিয়েছ। তোমার যখন আমার জন্য ভীষণ মন খারাপ করবে, আমাকে দেখতে ইচ্ছা করবে, ওই আকাশের দিকে তাকিয়েও আমাকে দেখতে পাবে। আসি তবে, ভালো থেকো প্রণয়। আসলাম। ভালো থেকো কমলিনী। আমি তোমার খুনিদের শাস্তি দিতে পেরেছি, তোমাকে শান্তি দিতে পেরেছি, এতেই আমার শান্তি। আমি দূর থেকেই তোমাকে ভালোবাসবো। পরের জন্ম যদি সত্যি হয়, তবে পরের জন্ম তোমারই অপেক্ষায় থাকবো। দূরত্ব যদি ভালোবাসার গভীরতা বাড়ায়, তবে আমি তোমাকে দূর থেকেই ভালোবাসতে চাই, ভীষণ ভীষণ ভালোবাসতে চাই। বিদায় কমলিনী, ভালো থেকো। কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজও, হয়তো এ দেখাই শেষ দেখা নয় তো।